ডিটারমাইন দ্য ইএমএফ অফ সেল বি মেনশনিং দ্য সেল রিঅ্যাকশন। তোমার এখানের মধ্যে অ্যানোড রিঅ্যাকশন আছে, ক্যাথোড রিঅ্যাকশন আছে। এই অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন মিলেই হচ্ছে কি আমাদের সেল রিঅ্যাকশন। ওকে, এবার অ্যানোড কোনটা? অ্যানোড সাধারণত বাম দিকেরটা হয়, ক্যাথোড সাধারণত ডান দিকেরটা হয়। তাও আমি এখান থেকে বুঝে নিব কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। অ্যানোডে হয় অক্সিডেশন, যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি সে হবে অ্যানোড। তো দেখো এটার অক্সিডেশন পোটেনশিয়াল হচ্ছে 0.44 আর এটার অক্সিডেশন হচ্ছে মাইনাসে। তাহলে কার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি? ওর অক্সিডেশন পোটেনশিয়াল বেশি। যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি সে অ্যানোডে, তার মানে M1 হচ্ছে কি অ্যানোড। ঠিক আছে, তো M1 দেখো আমাকে কিন্তু ট্রানজিশনটা দিয়ে দিছে। M1 থেকে কি তৈরি হয়? M2 প্লাস। তাহলে M1 থেকে M2 প্লাস হওয়ার জন্য কি প্রয়োজন? ইলেকট্রন দিতে হবে নাকি ইলেকট্রন নিতে হবে? অবশ্যই ইলেকট্রন দিতে হবে, মানে রিলিজ করবে ইলেকট্রন। M1 কি করবে? ইলেকট্রন রিলিজ করবে। কয়টা ইলেকট্রন রিলিজ করবে? দুইটা ইলেকট্রন রিলিজ করবে। দুইটা ইলেকট্রন রিলিজ করলেই তো M1 2 প্লাস হবে, ঠিক না? এরপরে M2 M2 এর M2 এর M2 এর ট্রানজিশনটা কি এরকম? দেখো তোমাকে M2 2 প্লাস দিছে। আচ্ছা এই জিনিসটা বুঝে, তোমাকে যখন এখানে M1 2 প্লাস দিবে, মানে নিচে 0 থেকে প্লাস আসবে, তখন তোমাকে আসলে কি দিছে? অক্সিডেশন পোটেনশিয়াল দিছে। এখানে তুমি দুইটা জিনিস জানতেছো, যে এখানে যা দিবে সেটাই হচ্ছে তার কি? অক্সিডেশন পোটেনশিয়াল। যেই ভ্যালুটা দিবে সেটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল। আর এখান থেকে তুমি কি জানতেছো? এখান থেকে তুমি জানতেছো মেটাল এবং মেটালের আয়নিক স্টেটটা। তার 2 প্লাস হয় না 3 প্লাস হয়, তার 4 প্লাস হয়, এটাই হচ্ছে তার আয়নিক স্টেট। তো তুমি এখানে মেটাল আর তার আয়নিক স্টেটটা জানতেছো, এখানে তার অক্সিডেশন পোটেনশিয়ালটা জানতেছো। এখানে যা দিছে তাই হবে এমন কোনো কথা নাই। অনেকে মনে করবে যে এখানে M2 2 প্লাস দিছে, মানে M2 2 প্লাস। তো অনেকে মনে করবে M2 থেকে M2 2 প্লাস তৈরি হবে, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তোমাকে বুঝাচ্ছে এখানের মধ্যে যে দেখো M1 0 M1 2 প্লাস, তো 0 থেকে 2 প্লাস, তার মানে এটা হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন দেখাইছে তোমাকে সাবস্ক্রিপ্টে, আর উপরে কি দেখাইছে? পোটেনশিয়াল। তাহলে এটা তোমার অক্সিডেশন পোটেনশিয়াল নির্দেশ করতেছে, তোমাকে বলে দিচ্ছে না যে এটাই এই রিঅ্যাকশনে হবে। তুমি দেখবা যে কোথায় অক্সিডেশন পোটেনশিয়াল বেশি। যেখানে অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি সে হবে অ্যানোড, আর সে অক্সিডেশনটা দেখাবে। যার অক্সিডেশন পোটেনশিয়াল কম সে হবে ক্যাথোড, আর সে রিডাকশন দেখাবে। তো রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে প্লাস থেকে কি হওয়া? জিরো হওয়া। ঠিক আছে, এবারও কি হবে? প্লাস থেকে জিরো হবে, ও দুইটা ইলেকট্রন রিসিভ করবে, এরপর প্লাস থেকে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানের মধ্যে কি? এখানের মধ্যে হচ্ছে অক্সিডেশন, এখানের মধ্যে কি? এখানের মধ্যে হচ্ছে রিডাকশন। ঠিক আছে, ওকে, বুঝছো? এরপরে আমরা সেল রিঅ্যাকশন লিখব। সেল রিঅ্যাকশনটা কি এরকম? দেখো সেল রিঅ্যাকশনটা হচ্ছে কিছুটা এরকম, যে M1 M2 2 প্লাস আর M1 2 প্লাস M2। বলো, যখন এটা হচ্ছিল তখন এটাও হচ্ছিল না? তাহলে সেল রিঅ্যাকশনে কিন্তু দুইটা সাইমালটেনিয়াসলি দেখাচ্ছ তুমি, ঠিক না? অক্সিডেশন রিডাকশন যদি একসাথে হয় এটাকে কি বলে? রিডক্স রিঅ্যাকশন। এইভাবে তুমি সেল রিঅ্যাকশনটা দিবা। ডিটারমাইন দ্য ইএমএফ অফ দ্য সেল মেনশনিং দ্য সেল রিঅ্যাকশন। তো সেল রিঅ্যাকশন তুমি দিয়ে দিছো, এবার ইএমএফ বের করবা। ইএমএফ মানে কি? ইনট সেল। তো ইনট সেল কিভাবে বের করে? ইনট সেল কিভাবে বের করে? অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল দেয়। অ্যানোডের কি দেয়? অক্সিডেশন পটেনশিয়াল দেয়, মাইনাস ক্যাথোডের কি দেয়? অক্সিডেশন পটেনশিয়াল। ঠিক আছে, অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল মাইনাস ক্যাথোডের অক্সিডেশন পটেনশিয়াল। এবার অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল কত? 0.44 মাইনাস
ক্যাথোড অক্সিডেশন পোটেনশিয়াল কত -0.34, তাহলে দিন শেষে কত আসতেছে 0.78, ঠিক না? তো যেটা আসছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বলো না, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তো পজিটিভ কি বোঝায়? দুইটা জিনিস সাবট্রাক্ট করছে, একটা থেকে আরেকটাকে বিয়োগ করছে, সামথিং পজিটিভ আসছে, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এটারটা এটার থেকে বড়, অ্যানোডেরটা ক্যাথোডের থেকে বড়। তো অ্যানোডের অক্সিডেশন পোটেনশিয়াল যখন ক্যাথোড থেকে বড় হবে তখন গিয়ে কি হবে, তোমার এখানের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হবে বা ইলেকট্রিসিটি প্রডিউস হবে। বুঝা গেছে বিষয়টা? তো তোমার এতটুকু বের করতে বলছো, তুমি এতটুকু বের করে দিবা, তোমার কাজ মোটামুটি শেষ। এটা কোন বোর্ড ছিল? রাজশাহী বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, ঠিক আছে? ওকে, ইজি আছে। ওকে, আসো, ক্যালকুলেট দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্য সেল মেড বাই টু হাফ সেল। তুমি এখানে দেখো, এই জায়গায় একটু ভালো করে দেখো তো, তোমার এখানে আসলে কি দুইটা হাফ সেল কি এরকম জোড়া লাগাইছে না? তোমার এখানে একটা হাফ সেল আছে, দাঁড়াও এইভাবে করি, তোমার এখানে একটা হাফ সেল আছে, এরপর তোমার এখানে একটা হাফ সেল আছে, এই দুইটা হাফ সেলকে কিন্তু একসাথে কি করছে, জোড়া লাগাইছে, বুঝছো? তো দেখো একটা হাফ সেল এটা, একটা হাফ সেল এটা, দুইটাকে কি করবো, জোড়া লাগাবো। ক্যালকুলেট দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্য সেল মেড বাই টু হাফ সেলস, এই দুইটাকে জোড়া লাগাবো। কি বের করতে বলছে, ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, এই দুইটাকে জোড়া লাগালে কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে, কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে? দেখো, অ্যানোডে কি হয়, অ্যানোডে অক্সিডেশন হয়, তাহলে অ্যানোড হিসেবে কাজ কে করতে পারবে, যার অক্সিডেশন পটেনশিয়াল বেশি। ক্লিয়ার? ওকে, তো এখানের মধ্যে আমরা দেখবো কার অক্সিডেশন পটেনশিয়াল বেশি। তো দেখো, এটার অক্সিডেশন পটেনশিয়াল দেখো, এটার কি দিছে আমাকে, এটা রিডাকশন পটেনশিয়াল দিছে আমাকে, কি দিছে, রিডাকশন পটেনশিয়াল। কিভাবে বুঝলাম রিডাকশন পটেনশিয়াল দিছে? কারণ এখানে লিখছে পটেনশিয়াল আর এখানে দিছে কি রিডাকশন, বুঝছো? রিডাকশন মানে কি প্লাস থেকে জিরো হবে, তাহলে আমাকে কি দেওয়া হলো, রিডাকশন পটেনশিয়াল দেওয়া হলো। এখান থেকে যদি অক্সিডেশন পটেনশিয়াল বের করি, এটা কি খুব কঠিন? রিডাকশন পটেনশিয়ালের সামনে যে চিহ্নটা আছে এটাকে উল্টাই দিলে কি হবে, অক্সিডেশন পটেনশিয়াল পাবো। আবার অক্সিডেশন পটেনশিয়ালের সামনে যে চিহ্ন আছে এটাকে উল্টাই দিলে রিডাকশন পটেনশিয়াল পাওয়া যাবে। তাহলে আমি প্রথমটার কি পেলাম, অক্সিডেশন পটেনশিয়াল পেলাম। এবার দ্বিতীয়টার আসো অক্সিডেশন পটেনশিয়াল দেখি আমরা। দ্বিতীয়টা কি দেওয়া আছে, দ্বিতীয়টা রিডাকশন পটেনশিয়াল দেওয়া আছে, কি দেওয়া আছে, রিডাকশন পটেনশিয়াল দেওয়া আছে। এবার দ্বিতীয়টা কি বের করতে হবে, অক্সিডেশন পটেনশিয়াল। বলো কার অক্সিডেশন পটেনশিয়াল বেশি, প্রথমটার, ঠিক আছে? তো যার অক্সিডেশন পটেনশিয়াল বেশি সে কি হবে, অ্যানোড হবে। তো আমরা ইএমএফ কিভাবে বের করি, কিভাবে বের করি, খুব ইজি। ইএমএফ বের করার উপায়, ইএমএফ বের করার উপায় খুব ইজি। কিভাবে বের করে বলো, অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল দেয় মাইনাস ক্যাথোডের অক্সিডেশন পটেনশিয়াল দেয়, দোনোটাই অক্সিডেশন পটেনশিয়াল, অ্যানোড মাইনাস ক্যাথোড, অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল মাইনাস ক্যাথোডের অক্সিডেশন পটেনশিয়াল। তাহলে এখানে কত আসতেছে, 0.8। অ্যানোডের অক্সিডেশন পোটেনশিয়াল মাইনাস ক্যাথোডের, কে অ্যানোড হচ্ছে যার অক্সিডেশন পটেনশিয়াল বেশি, তাহলে এখানে হিসেবে কত আসবে, 0.4 ভোল্ট। আর বলো বুঝছো কিনা? এবার একটা জিনিস মাথায় রাখো, একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে তোমার এখানে কি কনসেন্ট্রেশন দিছে কি দেয় নাই, বলো? কনসেন্ট্রেশন দিলে নার্স্ট ইকুয়েশনে যেতে হবে, কনসেন্ট্রেশন দিলে এটা দিলে হবে না, কিসে যেতে হবে, নার্স্ট ইকুয়েশনে যেতে হবে। কেন বলি, দেখো তোমার কনসেন্ট্রেশনটা কিন্তু এখানের মধ্যে ইনট সেলের উপর একটা ইফেক্ট রাখতেছে, ঠিক আছে? আমি যদি কনসেন্ট্রেশনের ইফেক্টটা অ্যাভয়েড করি তখন কি আমরা এই ইএমএফটা পাই, কিন্তু কনসেন্ট্রেশন কি রাখে, একটা ইফেক্ট রাখে, বুঝছো? নাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি যে কোনো কনসেন্ট্রেশনের এদিকে একটা নিলা, যে কোনো কনসেন্ট্রেশনের এদিকে একটা নিলা, তাহলে তুমি প্রতিবার সেম ইএমএফ পাবা? তুমি ধরো একবার এদিকে বেশি নিছো, একবার এদিকে কম নিছো,
তাহলে তোমার কনসেন্ট্রেশনের উপর দেখা যাবে ইএমএফ টা চেঞ্জ হবে। তো কনসেন্ট্রেশনের সাথে এই যে ইএমএফ এর সম্পর্কটা, এটা কে দিছে? এটা দিছে হচ্ছে আমাদের নার্স সাহেব। তো নার্স সাহেব এভাবে বলছে যে কনসেন্ট্রেশনের কারণে যে ফাইনাল ইএমএফ টা পাবো, মানে এটা না পেয়ে যেটা পাবো এটার কাছাকাছিই পাবো। মাথায় রাখবা কি এটা কাছাকাছিই পাবো। এটার কাছাকাছি যেটা পাবো সেটা হচ্ছে এটা বিয়োগ, দেখো এটা বিয়োগ, বুঝছো? মানে কনসেন্ট্রেশনের কাহিনী বাদ দিয়ে আমরা ইনর্ট সেল বের করছিলাম না, যেটা পাইছিলাম সেটা থেকে কি করতেছি আমরা কিছু একটা বিয়োগ করতেছি, এরপরে কি পাচ্ছি কনসেন্ট্রেশনের কারণে যে ইএমএফ টা পাবো সেটা, মানে কনসেন্ট্রেশনের প্রভাবে যে ফাইনালি ইএমএফ টা আসতেছে সেটা। তো কনসেন্ট্রেশনের প্রভাবে যে ফাইনালি ইএমএফ টা আসে সেটা ইনর্ট সেল থেকে ছোট হয়, এটা কি বোঝা খুব কষ্ট? বুঝছো? ওকে, আসুন। তো সবসময় ছোট হবে বড় হবে এরকম করে এরকম চিন্তা করে না, বুঝছো? কারণ এগুলো না টিচাররা কি করবে, এগুলো না নিজের মন মতো বসায়, বুঝছো? মন মতো বসাইতে গেলে এমনও দেখতে পারে যেটা বেড়ে গেছে না, বাট তাও 90% কি হবে, ছোটই হবে। তোমার এখানে কি হবে, আর টি ডিভাইডেড বাই ই এফ, এরপরে কি এল এম, উপরে হচ্ছে প্রোডাক্ট আয়ন কোএফিসিয়েন্ট, নিচে হচ্ছে কি রিঅ্যাকট্যান্ট আয়ন কোএফিসিয়েন্ট। কিছু বুঝছো? বুঝো নাই? ধরো আমি তোমাকে এখানে কি বললাম, ধরো আমি তোমাকে এখানে সেল রিঅ্যাকশন দিতে বললাম, কি দিতে বললাম, সেল রিঅ্যাকশন দিতে বললাম। এগুলো সব পরের কাহিনী, আমরা এটার পরেই তো সেল রিঅ্যাকশন দিব, ঠিক না? বলো এখানে অ্যানোড কাকে ধরছিলাম, অ্যানোড কাকে ধরছিলাম বলো? অ্যানোড ধরছিলাম হচ্ছে আমার টি কে। অ্যানোড ধরছিলাম, ঠিক না? অ্যানোডে কি হয়, অক্সিডেশন হয়। ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়। ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়। ঠিক আছে, এখানের মধ্যে কি হবে, সেল রিঅ্যাকশন। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, তোমার এখানে একটা আছে রিঅ্যাকট্যান্ট আয়ন আর একটা আছে প্রোডাক্ট আয়ন। রিঅ্যাকট্যান্ট আয়ন কি R2+, প্রোডাক্ট আয়ন কি T2+। এখানে তো আমার দুইটা ইলেকট্রন ও দিছে, দুইটা ইলেকট্রন ও নিছে, এই কারণে আমার এখানের মধ্যে কোনো প্রকার কোএফিসিয়েন্ট আসে নাই। যদি কোএফিসিয়েন্ট আসতো, যদি কোএফিসিয়েন্ট আসতো তাহলে কিন্তু কোএফিসিয়েন্ট গুলো এখানে এখানে বসাতে হতো, বুঝছো? ওকে, তাহলে আমরা বুঝে গেছি যে প্রোডাক্ট আয়ন কি, রিঅ্যাকট্যান্ট আয়ন কি। আচ্ছা, থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়, কনসেন্ট্রেশন। কি বোঝাচ্ছে, কনসেন্ট্রেশন। আচ্ছা, ইনর্ট সেলের মান বসাও 0.4, আর এর মান বসাও, আর কত, আর হচ্ছে তোমার 8.314, 8.314। টি কত, এই দেখো টি, টি বলো দেখি এখান থেকে টি কত, টেম্পারেচার বাইর করো দেখি। টি কত? হ্যাঁ, টেম্পারেচার কোথাও দেখতেছো, টেম্পারেচার কোথাও দেখতেছো? এ দেখো, এই কোণা থেকে শুরু করি, এই কোণায় যাই, কোথাও কি টেম্পারেচার লিখা আছে? টেম্পারেচার লিখা থাকবে না, এটাই হচ্ছে বিষয়। টেম্পারেচার লিখা না থাকলে কি দিবা, 25°C দিবা, ঠিক আছে? তো কি সেলসিয়াস দিবা নাই কেলভিনে, কেলভিনে 25°C কে কেলভিনে না 298, 298 তো বুঝছো? ওকে, এবারে কি ইএফ বলো, এখানের মধ্যে কয়টা ইলেকট্রনের লেনদেন হয়েছে, দুইটা ইলেকট্রন দিয়েছে, দুইটা ইলেকট্রন নিছে, তার মানে কি ই এর মান কত, 2। এফ এর মান কত, 96500। এলএন প্রোডাক্ট আয়নের কনসেন্ট্রেশন কত, এটা হচ্ছে প্রোডাক্ট আয়ন, এটা কোথায়, এখানে, এটার কনসেন্ট্রেশন 0.4, এটার কোএফিসিয়েন্ট কত, 1, এই কোএফিসিয়েন্ট 1। রিঅ্যাকট্যান্ট আয়ন কি R2+, এটার কনসেন্ট্রেশন কত, 0.3, এটার কোএফিসিয়েন্ট কত, 1। বোঝা গেছে, ক্লিয়ার?
এবার আমরা বের করবো এখানের মধ্যে। ওকে, আসো আমরা বের করি কত আসে একটু দেখি। 0.4 ডিভাইডেড বাই 0.3, ঠিক আছে, ln অ্যান্সার, ঠিক আছে, যেটা আসছে সেটা। এরপরে 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500, ঠিক আছে, 0.4 মাইনাস অ্যান্সার কত আসতেছে 0.39, কত আসতেছে 0.39 ভোল্ট। বলো এটা আর এটা কি খুব বেশি দূরে? খুব বেশি দূরে? কাছাকাছি তো, ঠিক না? আবার টিস্যু হবে, ঠিক আছে, ওকে। এবার আসো, ডিটারমাইন দ্য সেল পোটেনশিয়াল অফ দ্য সেল মেড বাই এক্স এন্ড ওয়াই ইলেকট্রনস। এক্স একটি ইলেকট্রন বা একটি ইলেকট্রন, বলছে কি সেল পোটেনশিয়াল বের করতে, পারবা না বের করতে? দেখো, প্রথম কথা হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে তুমি কোন ইলেকট্রনটাকে অ্যানোড ধরবা, যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, ঠিক আছে। এখানে কি দিছে, রিডাকশন পোটেনশিয়াল দিছে, এখানে কি দিছে, রিডাকশন পোটেনশিয়াল দিছে। তাহলে দেখো আমার এক্স এর রিডাকশন পোটেনশিয়াল কত, এক্স এর রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে -0.44 ভোল্ট, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার অক্সিডেশন পোটেনশিয়াল বের করো। কঠিন বলছে এক্স আর ওয়াই ইলেকট্রন, তাহলে ওয়াই এর কি দিছে, আমাকে রিডাকশন পোটেনশিয়াল দিছে এটা সি করাচ্ছেন নাকি ডি? সি, সি। তাহলে ওয়াই এর অক্সিডেশন পোটেনশিয়াল বের করো। দেখো রিডাকশন পোটেনশিয়াল দিলে অক্সিডেশন পোটেনশিয়াল বের করার কোনো ব্যাপার না, সামনের চিহ্নটাকে উল্টাই দিবা। রিডাকশন পোটেনশিয়াল দিলে অক্সিডেশন পোটেনশিয়াল বের করার কোনো ব্যাপার না, সামনের চিহ্নটাকে উল্টাই দিবা। এখন অক্সিডেশন পোটেনশিয়াল দিছে, ধরো রিডাকশন পোটেনশিয়াল বের করতে হচ্ছে, তাহলে কি করবা, সেম সামনের চিহ্ন উল্টা দিবা, সামনের চিহ্ন উল্টা দিবা। এবার তোমার কাছে কি বের করতে হবে, ডিটারমাইন দ্য সেল পোটেনশিয়াল অফ দ্য সেল মেড বাই এক্স এন্ড ওয়াই ইলেকট্রন। এক্স আর ওয়াই ইলেকট্রন দিয়ে তুমি একটা সেল বানাবা। এবার বলো তুমি কাকে অ্যানোড হিসেবে ধরবা, বা কে অ্যানোড হবে, যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি। কার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, এক্স এর অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, তাই বলে এক্স কি হবে, অ্যানোড হবে। তাহলে আমরা যদি এখন সেল পোটেনশিয়াল বের করি, কনজারভেশন দিছে এখানে, দেয় নাই তো, তাহলে আমরা কি করব, এই ফর্মুলাটাই লিখবো শুধু, অক্সিডেশন পোটেনশিয়াল অফ অ্যানোড মাইনাস অক্সিডেশন পোটেনশিয়াল অফ ক্যাথোড, 0.44 মাইনাস 0.25, কত আসতেছে 0.44 মাইনাস 0.25, 0.44 মাইনাস 0.25, 0.19, 0.19 ভোল্ট, ঠিক আছে, ওকে। বলছে তাহলে এটাই হচ্ছে কি আমাদের সি নাম্বার। ওকে, ডি নাম্বার আসো, ক্যান দ্য সলিউশন অফ y2 plus be kept in a container of metal z। তো এটা হচ্ছে আদর্শ পাত্র চায়ের ম্যাথটা পড়াছিলাম না, সহজ কথা হচ্ছে যেটা তোমার কন্টেইনার সেটাকে তুমি অ্যানোড ধরবা, আর যেটা তোমার সলিউশনের মেটাল ওটাকে তুমি ক্যাথোড ধরবা। এরপর চিন্তা করবা যে এখানে অ্যানোড আর ক্যাথোড ধরলে তোমার সেল পটেনশিয়াল কি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে। যদি পজিটিভ আসে তাহলে কন্টেনারটা আইডিয়াল না, যদি নেগেটিভ আসে তাহলে কন্টেনারটা আইডিয়াল। তাহলে আসো আমরা বের করি, আমাদেরকে জেড, হ্যাঁ জেড টু প্লাস এর কি দিছে, জেড টু প্লাস এর দিছে হচ্ছে রিডাকশন পটেনশিয়াল, জেড টু প্লাস এর কি দিছে, রিডাকশন পটেনশিয়াল, জেড টু প্লাস এর রিডাকশন পটেনশিয়াল দিছে, জেড টু প্লাস এর রিডাকশন পটেনশিয়াল দিছে, যেটা হচ্ছে কত, যেটা হচ্ছে -2.3। তাহলে অক্সিডেশন পটেনশিয়াল বের করা খুব কঠিন, ঠিক আছে। এবার কন্টেইনার কাকে বলছে, জেড কে, তাহলে জেড কে কি ধরবো, অ্যানোড ধরবো, জেড কে কি ধরবো, অ্যানোড ধরবো। তাহলে অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল দিব
অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল দিব মাইনাস ক্যাথোডের অক্সিডেশন পটেনশিয়াল দিব। তাহলে জেড কে যদি আমি অ্যানোড ধরি তাহলে ওয়াই কি হবে ক্যাথোড। তাহলে ক্যাথোডের অক্সিডেশন পটেনশিয়াল কত 0.25। তাহলে 2.4 মাইনাস 0.25, তাহলে এটা কত আসতেছে 2.4 মাইনাস 0.25 কত আসতেছে 2.15। তাহলে বলো ধনাত্মক আসছে কি আসে না পজিটিভ তো আসছে। তো ইনট সেল যেহেতু পজিটিভ, ইনট সেল যেহেতু পজিটিভ, ইনট সেল যেহেতু পজিটিভ, এখানে একটা জিনিস লিখবা সেটা হচ্ছে রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস। রিঅ্যাকশন স্পন্টেনিয়াস মানে হচ্ছে কন্টেইনারের সাথে সলিউশনটা নিজে নিজে রিঅ্যাক্ট করবে। স্পন্টেনিয়াস মানে কি নিজে নিজে রিঅ্যাক্ট করা। রিঅ্যাকশন স্পন্টেনিয়াস, রিঅ্যাকশন কি স্পন্টেনিয়াস। রিঅ্যাকশন যদি স্পন্টেনিয়াস হয়, কন্টেইনারের সাথে যদি সলিউশন রিঅ্যাক্ট করে ফেলে, তাহলে ওই কন্টেইনারটা কি আইডিয়াল? কন্টেইনার তো নট আইডিয়াল, কন্টেইনার নট আইডিয়াল। বুঝছো? এটা খুব কঠিন। আসো বলছে can the solution of T half cell be kept in container of D in the stem? এটাকে কি ডি এর মধ্যে রাখা যাবে কিনা? এই দেখো ডি এর কি দিছে তোমার এখানে একটু ভালো করে খেয়াল করো। একটা ডি এর রিডাকশন পটেনশিয়াল দিছে। ডি একটা মেটাল, এটার কি দিছে রিডাকশন পটেনশিয়াল দিছে। বুঝছো? ক্লিয়ার? ওকে দাঁড়াও, এবার আসো এখানে বলছে can the solution of T half cell be kept in container D in the stem? এটা পড়াই বলছি হাস নাই পারবা, ওই পড়াইছি এখানে, ঠিক আছে পারবা এটা। will the cell reaction of this stem occur spontaneously? আচ্ছা এটার মানে কি স্পন্টেনিয়াসলি মানে কি? নিজে নিজে হওয়া। এখন তোমার এখানের মধ্যে অ্যানোড কাকে দিছে বলো, অ্যানোড কাকে দিছে? জিঙ্ক 2+ কে অ্যানোড দিছে। একটা জিনিস চিন্তা করো, তোমাকে বলতেছে কি এটা স্পন্টেনিয়াসলি হবে কি না। তার মানে তোমার অ্যানোড ফিক্সড, ক্যাথোডও ফিক্সড। তোমাকে কিন্তু এখন জিজ্ঞেস করতেছেন যে কোনটা, মানে তোমাকে এখন জিজ্ঞেস করতেছে না সেল রিঅ্যাকশন বের মানে সেল পটেনশিয়াল বের করো, তোমাকে জিজ্ঞেস বলে দিচ্ছে যে এটা হবে কি হবে না। তার মানে সে বাম দিকেরটা অ্যানোড ধরে ফেলছে। তো কথা হচ্ছে যে তার প্রশ্নের ধরন থেকে বুঝতে হবে, সে যখন বলবে যে আমার রিঅ্যাকশনটা কি স্পন্টেনিয়াস হবে কি হবে না, মানে এখানে কারেন্ট প্রডিউস হবে কি হবে না, যখন সে এরকম প্রশ্ন করবে তখন তুমি ধরে নিবা যে সে জিজ্ঞেস করতেছে যে জিঙ্কে অ্যানোড ধরলে কি কারেন্ট প্রডিউস হবে, মানে বাম দিকেরটা তো অ্যানোড হয়। তাহলে তোমার এখানে চুজ করার সুযোগ নেই যে কোনটা অ্যানোড হবে বা কোনটা ক্যাথোড হবে। তুমি যদি তাও বুদ্ধিমান হও তাহলে তুমি বুঝে যাবে যে আসলে এটাই অ্যানোড হবে। তুমি যদি ওই লজিকও খাটাও, দেখো তুমি এটা সাইন উল্টাই দাও, সাইন উল্টাই দাও, তাহলে রিডাকশন পটেনশিয়াল এটা কি হইলো অক্সিডেশন পটেনশিয়াল, যদি সাইন উল্টাই দিই তাহলে অক্সিডেশন পটেনশিয়াল কার বেশি? জিঙ্কের বেশি না? তো জিঙ্কের যেহেতু অক্সিডেশন পটেনশিয়াল বেশি, জিঙ্ক কি এই অ্যানোড, অ্যানোড, ঠিক আছে। এরপর আমরা কি বের করব? ইনট সেল বের করব। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এখানে কি কনসেন্ট্রেশন দিছে? কনসেন্ট্রেশন কি দিছে? দিছে না? কনসেন্ট্রেশন দিছে। তাহলে এখানে কি শুধু ইনট সেল বের করলে হবে নাকি নানস্ট ইকুয়েশন ফলো করতে হবে? নানস্ট ইকুয়েশনটা দিন শেষে কি? নানস্ট ইকুয়েশন দিন শেষে এটাই যে নানস্ট ইকুয়েশন দিন শেষে এটাই যে আমার কনসেন্ট্রেশনের কারণে ইএমএফটা কেমন হচ্ছে, এটাই হচ্ছে নানস্ট ইকুয়েশন। তাহলে নানস্ট ইকুয়েশন বের করার জন্য কিন্তু ইনট সেল আগে ভাগে লাগে। তো এইসব প্রশ্ন আগে ভাগে চোখ বন্ধ করে ইনট সেল বের করে ফেলবা। তাহলে কত হবে 0.76 মাইনাস 0.25, তাহলে কত আসবে এটা 0.51 ভোল্ট। এটা কি বোঝা গেছে? খুব কঠিন, খুব কঠিন। এবার ই সেল বের করব। এটা কি ইনট সেল, ইনট সেল থেকে ছোট হবে ই সেলটা সবসময়, কনসেন্ট্রেশনের কারণে এটা কি হয়ে যায় ছোট হয়ে যায়। তো পরে কি হবে মনে আছে? RT ডিভাইডেড বাই EF। এরপরে কি প্রোডাক্ট আয়ন কোএফিশিয়েন্ট, রিঅ্যাকট্যান্ট আয়ন কোএফিশিয়েন্ট, ঠিক আছে। এবার ইনট সেল কত 0.51 আর কত 8.31,
টি কত 298 কেলভিন, ই কত, আচ্ছা ই এর জন্য আমার কাছে এখানের মধ্যে কি করতে হবে, সেল রিঅ্যাকশন লিখতে হবে। সেল রিঅ্যাকশন কি এরকম হবে, অ্যানোড কোনটা, জিঙ্ক, তাহলে জিঙ্ক কি করবে, দুইটা ইলেকট্রন দিবে, জিঙ্ক 2 প্লাসে পরিণত হবে। তো এখানের মধ্যে কি হইলো, আমার অক্সিডেশন হইলো। এরপর ক্যাথোড আসো, ক্যাথোড কি নিকেল 2 প্লাস, নিকেল 2 প্লাস কি করবে, এই দুইটা ইলেকট্রন নিবে, দুইটা ইলেকট্রন নিয়ে নিকেলে পরিণত হবে। তাহলে এখানে কি হইলো, আমার রিডাকশন হইলো। তাহলে এই যে এটা আছে, এটা কি সেল রিঅ্যাকশন, ঠিক আছে। তো তোমার এখানে জিঙ্ক আছে, এখানে নিকেল 2 প্লাস আছে, এখানে আমার কি আছে, জিঙ্ক 2 প্লাস আছে, এখানের মধ্যে আমার কি আছে, নিকেল আছে, বুঝে গেছে। তাহলে এখানে কি হইলো, রিডক্স হইলো। সেল রিঅ্যাকশন কি লিখতে হবে, রিডক্স লিখতে হবে। প্রোডাক্ট আয়ন কোনটা, আগে দেখো যে কি কয়টা ইলেকট্রনের লেনদেন হয়েছে, দুইটা ইলেকট্রনের লেনদেন হয়েছে, তাহলে ই হচ্ছে 2, ই হচ্ছে কত 2, এফ হচ্ছে কত 96500 এলএন। প্রোডাক্ট আয়ন কোনটা থেকে বলো তো, জিঙ্ক 2 প্লাস, এটা বলতে এতক্ষণ লাগতেছে। রিঅ্যাক্ট্যান্ট আয়ন কোনটা, নিকেল 2 প্লাস, ঠিক আছে। ওকে, তো ওদের কনসেন্ট্রেশন বসাইতে হবে, ওদের কনসেন্ট্রেশন বসাইতে হবে। তো জিঙ্ক 2 প্লাস এটা তুমি এদিকেই লিখে দাও, বুঝছো। তোমার এখন মান বসানোর সময়, মানে আমি প্রোডাক্ট আয়ন দিলাম আর কি, তোমার প্রোডাক্ট আয়ন দেওয়ার দরকার নাই, তুমি ডাইরেক্ট প্রোডাক্ট আয়নের কনসেন্ট্রেশনটাই বসাও ওখানে, বুঝছো। এটা কিন্তু এভাবে লিখে না, এটা অন্যভাবে লিখে, কিন্তু আমার মতে এটাই সবচেয়ে সহজ উপায়। আমি যেটাকে সবচেয়ে সহজ উপায় বলতেছি ওটাই করবা সবসময়, ঠকবা না ইনশাআল্লাহ। 0.5 হচ্ছে কি জিঙ্কের, 0.2 হচ্ছে নিকেলের। ওকে, আসলে বের করি, ক্যালকুলেটর যাই কই হুদায় কাটছি নাকি আমি, সবসময় এদিক থেকে হিসাবটা শুরু করবো, দেখবো হবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট আমি এখনো, আমার ক্যালকুলেটর নিয়ে অনেক জড়তা ছিল, আমি নিজের কোনো ক্যালকুলেশনে বিশ্বাস করতে পারতাম না। এখন এটা আমি স্যার, এখন এটা আমি 0.498, একদম। তো দেখো তোমার এখানে কত আসছে 0.51, এখানে আসছে কি 0.498, তো এটা কি খুব বেশি দূরে, বেশি দূরে নাকি, না প্রাইসই। সেম পাইলে আর করাবো না। স্যার কংগ্রাচুলেশন। Can the electrolytic solution of the stem be preserved in zinc container for a long time? এটা তোমারে করতে দিই, ঠিক আছে, আমাদের আর কিছু লাগবে হোমওয়ার্ক। এরপরে can the solution of the stem be kept in container, সেম না, হ্যাঁ সেম, এটা কি হোমওয়ার্ক। এরপরে can the solution of the anode of the stem be reserved in zinc container for a long time? Homework. Write down the equation of half cell reaction and total cell reaction of the stem. টোটাল কত আছে? দেখো এখানে বলতে তোমার অ্যানোড কোনটা বলো, অ্যানোড ল্যাব দিছে যখন নিকেল, নিকেলের কত 0.25, আর সিলভারের কত, সিলভারের হচ্ছে সিলভার, দাও তোমারে বলি একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো, হ্যাঁ এই দুইটা জিনিস খেয়াল করো। সিলভারে কি দিছে, এটা রিডাকশন পটেনশিয়াল, তাহলে ওর অক্সিডেশন পটেনশিয়াল কি, এখানে মাইনাস দিলে অক্সিডেশন পটেনশিয়াল চলে আসবে। ওর কি দিছে রিডাকশন পটেনশিয়াল, এখানে প্লাস দিলে অক্সিডেশন পটেনশিয়াল। বলো অক্সিডেশন পটেনশিয়াল কার বেশি, তাহলে নিকেলের বেশি, তাহলে অ্যানোড কে, নিকেল, অ্যানোড কে নিকেল, ঠিক আছে। তাহলে অ্যানোড রিঅ্যাকশন কি রকম হবে, নিকেল কি করবে, দুইটা ইলেকট্রন দিয়ে দিবে, নিকেল 2 প্লাসে পরিণত হবে। ক্যাথোড রিঅ্যাকশন কি রকম হবে, সিলভার প্লাস কি করবে, একটা ইলেকট্রন নিবে, সিলভারে পরিণত হবে। আচ্ছা বলো ও দুইটা ইলেকট্রন নিছে, ও একটা ইলেকট্রন নিবে, ও দিছে দুইটা, ও নিতেছে একটা, সম্ভব, পুরোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। এবার যদি তুমি কি সেল রিঅ্যাকশন বের করো, তাহলে তোমার এখানে কি আসতেছে,
এবার ধরো তোমার এখানে দেয় নাই, আমি মানতেছি দেয় নাই, কিন্তু দিতেও তো পারতো। কি দিতে পারতো? এখানে একটা কনসেন্ট্রেশন দিতে পারতো, এখানে কি দিতে পারতো? একটা কনসেন্ট্রেশন দিতে পারতো, এখানেও কি দিতে পারতো? একটা কনসেন্ট্রেশন দিতে পারতো। এরপরে তোমার নান্স ইকুয়েশন দিয়ে ম্যাপ বের করতে বলতো, পারতো না? তো যদি বলতো তখন ইকুয়েশনটা কিরকম দাঁড়াতো? উপরে কি প্রোডাক্ট আয়ন কে নিকেল 2+, নিচে কি রিঅ্যাক্ট্যান্ট আয়ন কে সিলভার 2+, সরি সিলভার প্লাস। এরপর একটা জিনিস আছে যেটার জন্য আমি এই জিনিসটা লিখাচ্ছি, অথচ এটা প্রশ্নেও চাওয়া হয়নি। দেখো কোএফিসিয়েন্ট কত? 2, এখানে 2 বসবে। এতক্ষণ ধরে আমরা এখানে কনসেন্ট্রেশন গুলো ডিরেক্টলি বসাচ্ছিলাম, কেন? কারণ এখানে আমার 1 বসতেছিল প্রতিটা কেসে এখানে 1 এখানে 1, এই কারণে। কিন্তু তখন পরীক্ষায় মাশাআল্লাহ যে কলেজে পড়ো, আমি তো বিশ্বাস করি যে তোমাকে এটাই দিয়েও কি বের করতে বলবে, নান্স ইকুয়েশন দিয়ে এমএফ বের করতে বলবে, ঠিক আছে? তো তোমার এখানের মধ্যে এই যেন এই কোএফিসিয়েন্টের এই বিষয়টা যেন ভুলে ভালেও কি না হয়, মিস না হয়। নান্স ইকুয়েশন লেখার পরে বারবার চেক করবা যে কোএফিসিয়েন্টের এই গড়বড়টা করতেছে কিনা, ঠিক আছে? কারণ তোমার টেস্ট পেপার, এমন টেস্ট পেপারে দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো, তোমার যখন এই প্রশ্নগুলো বানানো হয়, এই প্রশ্নগুলো এমন ভাবে বানানো হয় যেন তোমার ফটিকছড়িতে বসে আছে, কাদিরহাটে বসে আছে, অথবা রংপুরে বসে আছে, এরকম একটা স্টুডেন্ট যেন পরীক্ষায় কি করতে পারে, অ্যান্সার করতে পারে। ওই কারণে তোমার এইচএসসি প্রশ্নগুলো বানানো হয়। ওই ক্ষেত্রে এইসব ছোটখাটো জিনিসকে কি করা হয়, এভাবে মডিফাই করা হয় যেন এই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসগুলো মাথায় না রাখলেও কি পাওয়া যায়, মার্কস পাওয়া যায়, পাস করা যায়, ঠিক আছে? স্পেশালি ইলেকট্রোকেমিস্ট্রি, কারণ যে পড়ালেখা করে না সে কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পাস করবে ইলেকট্রোকেমিস্ট্রি আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি দিয়ে, সে না কোয়ান্টিটেটিভ পারবে না সে অর্গানিক পারবে। তো এই কারণে এই দুইটার প্রশ্ন একদম ইজি দিবে পাস করানোর জন্য, ঠিক আছে? তো তোমার এইচএসসি নিয়ে ভয় নাই, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার আতঙ্ক কি, ক্যান্টনমেন্ট পাবলিক, ঠিক না? তুমি যে কলেজে পড়ো, আমার বিশ্বাস যে ওরা এখানে এই গ্যাঞ্জামটা করবেই করবে, ওরা জীবনে তোমাকে এই গ্যাঞ্জাম ছাড়া পরীক্ষার হল থেকে বের হইতে দিবে না। তুমি খুশি খুশি অ্যান্সার করে আসবা, উড়ে ফেলছি, দেখবা যে কলেজই তোমাকে উড়াই দিছে।